গ্রন্থাগারে প্রবন্ধ হস্তান্তর করছেন, এটা আমি বিশ্বাস করি। আমার প্রবন্ধের বিষয়টি হচ্ছে পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ, প্রাণের টান এবং প্রেরণার উৎস। 1268 সাল 25শে বৈশাখ, দিনটি ছিল সোমবার, ঘড়িতে রাত 2:38। এ ধরনের তীর্থদেবতার মন্দির প্রাঙ্গণে এক আশ্চর্য প্রদীপ জ্বালিয়ে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী, যে কনিষ্ঠ সন্তানটি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির আলোকিত প্রাঙ্গণে ধীরে ধীরে জাগিয়ে তুললেন ঐশ্বর্যময় প্রাণের বন্যা। ক্রমে তা ঠাকুর বাড়ির সীমানা ছাড়িয়ে কলকাতা নগরীর চৌহদ্দি পেরিয়ে বেকুল বাঁশির সুরে ভরে থাকা বাংলার আকাশ বাতাসকে ছাপিয়ে পড়ল এই বিশ্বের সব খালে, সব প্রাণে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও 8-10টা বিত্তবান পরিবারের আদুরে সন্তানের মতো রবীন্দ্রনাথের শৈশব কাটেনি। অনেক সন্তানবতী মায়ের শেষ সন্তান হওয়ায় মায়ের স্নেহ, সাহচর্য, নিবিড়তা তেমনটা তিনি পাননি। মাত্র 14 বছর বয়সে মাকে হারালেন চিরদিনের জন্য। বাবা মহর্ষি আধ্যাত্ম সাধনা ও আত্ম অন্বেষায় মগ্ন থাকতেন অধিকাংশ সময়। ঘুরে বেড়াতেন পাহাড়ে পাহাড়ে অথবা দূর লোকালয়ে। পরিবারের অন্যান্য সদস্যদের অধিকাংশই ছিল আপন চিন্তা, কর্ম ও ব্যক্তিত্বে উজ্জ্বল। ফলে সকলের ছিল এক ধরনের আত্মনিমগ্নতা। বালক রবীন্দ্রনাথের শৈশবকালটা তাই নির্বিঘ্নে কেটে গেল বাড়ির ভিত্ত মহলের খবরদারিতে। একলা আপন মনে তিনি ঘুরে বেরিয়েছেন বিশাল ঠাকুর বাড়ির মহলে মহলে। নিস্তব্ধ পাঁচিলের ওপাশ থেকে হেঁকে যাওয়া ফেরিওয়ালার ডাকে আকৃষ্ট হয়েছেন বাইরের পৃথিবী সম্পর্কে। নিশুতি রাতের তারাভরা আকাশ জাগিয়েছে অসীমের উন্মাদনা। যথাসময়ে রবীন্দ্রনাথকে স্কুলে পাঠানো হয়েছিল, কিন্তু স্কুল তাকে বেশি দিন ধরে রাখতে পারেনি। স্কুলের রুটিন মাফিক শিক্ষা তাকে প্রতিষ্ঠান বিমুখ করে তুলেছে। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নিজের যোগ্যতায় তিনি নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। নিজের মন ও মেধাকে বিকশিত করেছেন বিচিত্র উপায়ে। সে সময় বাংলাদেশে অনেক গুণীজনের আগমন ঘটেছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তাদের সৃজন প্রতিভার বিভিন্ন দিক মুগ্ধ করেছে বালক রবীন্দ্রনাথকে। সেই মুগ্ধতাবোধ পর্যায়ক্রমে এক অসাধারণ সৃজনী প্রতিভা হিসাবে আত্মপ্রকাশ করেছে, যা বাংলা সাহিত্য সংস্কৃতিতে নয়, বিশ্ব সাহিত্যের আঁচলে তুলে দেয় অপূর্ব ঐশ্বর্যের অঢেল প্রভাব। প্রতিশর এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে তার ছিল অবাধ বিচরণ ক্ষেত্র। কখনো সজ্ঞান সাহিত্য সৃষ্টির প্রয়াসে, আবার কখনো নিরবিচ্ছিন্ন সাহিত্য সাধনার ফাঁকে অজস্র চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সব চিঠিপত্রে ব্যক্তি রবীন্দ্রনাথের বহুবিধ আনন্দ, বেদনা, সমস্যা সান্ত্বনার এক নিভৃত অনুভবগুলো লিপিবদ্ধ আছে। পত্রাকারে লিপিবদ্ধ বিন্যস্ত শব্দমালা রবীন্দ্র সাহিত্যের ছিন্নপত্র নামে পরিচিত। রবীন্দ্রনাথের ছিন্নপত্র মূলত পূর্ববঙ্গের প্রকৃতির এক জীবন্ত দলিল। ভাইঝি ইন্দিরা দেবীকে লেখা ছিন্নপত্রে 17টি পত্রে কবি পদ্মার কথা বললেও পদ্মার সাথে ইছামতি, বরাল, আত্রাই, নাগর, যমুনা, চলনবিল ও শাহজাদপুরের খালের কথা উল্লেখ করেছেন তিনি। রবীন্দ্রনাথ বাংলাদেশের নদীগুলিকে দেখেছেন বহুমাত্রিক, বিচিত্র, সমুজ্জ্বল ছবি হিসেবে। নদী তীর এবং তীরবর্তী জনপদকে দেখেছেন শান্তি, স্নিগ্ধতা ও প্রশান্তির লীলাভূমি হিসাবে। যে পদ্মার বুকে নৌকা ভাসিয়ে নদীমাতৃক বাংলার রূপে মুগ্ধ হয়ে কবি বাংলার প্রকৃতি ও জনপদের মানুষের সুখ দুঃখের অনুভূতি তার পত্রগুলোকে মূর্ত করে তুলেছে। নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। আর এই গল্পগুচ্ছ এই বাংলাদেশেরই ফসল। বাংলাদেশে এসে রূপ বিমুগ্ধ কবি খুঁজে পেয়েছেন আপন মনের ঐশ্বর্য। এই ঐশ্বর্য সম্ভারের ডালি তিনি আপন মনের মাধুরী মিশিয়ে গল্পগুচ্ছের গল্পগুলোই ধরে রেখেছেন।
পল্লী জীবনের নর নারীর সুখ দুঃখ আনন্দ অনুভূতির সুনিবিড় আলেখ্য এই ছোট গল্পগুলি। এখানে তিনি রচনা করেন পোস্টমাস্টার, সমাপ্তি, ছুটি প্রভৃতি গল্পের মতো অমর সৃষ্টি। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের ব্যাখ্যায় ধরা পড়েছে যে বাংলা ছড়িয়েছে পদ্মা, গড়াই, বরাল আর ইছামতির তীরে তীরে শ্যামশ্রী মণ্ডিত অনাড়ম্বর জনপদে, এই জনপদ বেষ্টিত পূর্ববঙ্গের সীমিত ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ নয় বাংলাদেশের সমগ্র আয়তন। রবীন্দ্র সাহিত্যের বিশেষত তার গল্পগুচ্ছের বৃহৎ পরিমণ্ডলটি যে বাংলাদেশের আলো, মাটি, বাতাস ও মানুষের সংশ্লেষে অপরূপ হয়ে আছে, সে তো নদীর লালিত জীবন দিয়ে গড়া এই বাংলাদেশী পূর্ববঙ্গের মাটি ও মানুষের সান্নিধ্য না পেলেও রবীন্দ্রনাথ হয়তো বিশ্বকবি হতেন, কিন্তু তার সাহিত্যে এই মাটির সুবাস এবং মরমী আবেদন হয়তো অসম্পূর্ণ থেকে যেত। আজও বাংলাদেশের ঋতুচক্রে, উৎসবের প্রতিদিনের যাপিত জীবনে রবীন্দ্রনাথ সমানভাবে প্রাসঙ্গিক এবং চির অম্লান। বিভাগীয় প্রধান জনাব আবুল হাসান চৌধুরী স্যার সহ সকল বিভাগীয় প্রধানগণ, আমার অত্যন্ত প্রাণপ্রিয় মহোদয়, যার আমন্ত্রণে আমাকে আজকে এই প্রবন্ধ পাঠ করতে হচ্ছে এবং আমার মঞ্চের সামনে ভূমিষ্ঠ আজকের অনুষ্ঠানকে যারা আলোকিত করছে সেই সকল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে